কোটি টাকা শুধু হিসাব করার জন্য খরচ করে ফেললেন আপনার ওই কি কার্ড দিয়ে কিংবা ফ্যামিলি কার্ডের নামে। এই আপনারা আপনারা খাবেন না, আপনারা চুরি করবেন না, ডাকাতি করবেন না। না, আমি মামুন হোসেন হাবিবি এটা আপনাদের কাছে আশা করি না। আমি জানি আপনারা খাবেন, কিন্তু ব্যাপার হলো দেশটাকে একটু সোজা করেন, হাসিনার মতো খাইয়েন না, দেশটাকে ভালো থাকতে দেন, জানমালের নিরাপত্তা দেন, আপনারা দুর্নীতিটা একটু কম করেন, অন্তত আগের চেয়ে ভালো করেন, তাইলে আমরা অন্তত আপনাদের পক্ষে আমরা কথা বলতে পারবো, আপনাদের জন্য দোয়া করতে পারবো। আমাদের এই দেশের জন্য আফসোসের ব্যাপার হচ্ছে এই, যারা দেশকে ভালোবাসে তাদের বিরুদ্ধে প্রত্যেক সরকার বিভিন্ন কি বলে যে ইস্যু এনে তাদেরকে ট্যাগিং দিয়ে একপাশে ফেলে রাখে, যে কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, সমস্যা সমাধান আপনি করবেন কিভাবে? যোগ্য লোকেরা এ দেশে স্থান পায় না, যোগ্য লোকেরা এ দেশে মর্যাদা পায় না, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার অযোগ্য টিচাররা গিয়ে অক্সফোর্ডের টিচার হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিচারি করার অযোগ্য লোকটা গিয়ে হার্ভার্ডের টিচার হয়। এটা হলো বাংলাদেশ। এখানে টিচার কারা হয়, এখানে বড় বড় পদে কারা বসে? এখানে পদে বসে হলো, যেমন যদি আপনি ধরেন চাপাই নবাবগঞ্জে যিনি ফেল করেছেন, তাহলে একটা জেলায় তো 4টা 5টা 10টা আসন থাকে, তাই না? এখন যিনি এক আসনে ফেল করেছেন তিনাকে পুরা জেলার প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। খুব চমৎকার না ব্যাপারটা? অনেক চমৎকার। তো এইভাবে এই দেশে যারা ফেল টু, যারা অযোগ্য, তাদেরকে আপনি বড় বড় চেয়ারে বসাবেন, আর এরপরে দায় দিবেন বিরোধী দলের। আর ইশরাকের মতো লোকেরা তখন বলবে আমরা বিরোধী দলের পতন চাই। তো বিরোধী দলের পতন হইলে বিরোধী দল কোথায় যাবে বলেন? বিরোধী দলের পতন হইলে বিরোধী দল সরকারি দলে যাবে, এই তো। এরপরে তো জায়গা নাই, আপনি বিরোধী দল পতনের পরে তাহলে কোথায় যাবে? সরকারি দলের পতন হইয়া সরকারি দল বিরোধী দলে যায়, তো বিরোধী দলের পতন হইলে তারা কোথায় যাবে? ওরা সরকারি দলে যাবে, এছাড়া তো আর কিছু যাওয়ার জায়গা নাই। যাই হোক, এখন ঠিক আছে, হাসিনার আমল থেকে একটা সংকট চলে এসছে, এটা আমরা অস্বীকার কেউ করতে পারবো না, এটা বাস্তবতা। কিন্তু ব্যাপার হলো আপনারা আসার পরে আপনাদের প্রতি বিরোধী দলের আপামর জনতা বা যারা সুশীল সমাজ সবার একটা প্রত্যাশা, দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশে একটা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আর শরীয়তেও একটা থিওরি আছে, এটা বিজ্ঞানও নিশ্চয় অস্বীকার করবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নেতৃত্বের জায়গাটা পুরুষের জন্য রেখেছে। এদের মর্যাদার, সম্মানের, ভালোবাসার আরো অনেক জায়গা আছে, কোথাও কোথাও আল্লাহ পুরুষের চেয়ে বেশি তাদের দিয়েছেন, কিন্তু নেতৃত্বের জায়গাটা, এই জায়গাটা আল্লাহ স্পেশালি পুরুষের জন্য করেছেন, এবং এটা কোরআন দ্বারা সাবেত। কেন? কারণ নেতৃত্বের জন্য পুরুষ সেরা। তো আমরা দীর্ঘদিন নারী নেতৃত্ব বাংলাদেশে দেখে এসেছি। এরপরে যখন তারেক রহমান এসছেন, এখন আমি তারেক রহমানের ভোটার কিনা, তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী কিনা, তারেক রহমানের দলের কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আমরা বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা দেশ সংস্কার, দেশের পরিচালনার ক্ষেত্রে ভিন্ন কিছু দেখতে চাই। পুরাতন কোনো বন্দোবস্ত আমরা তার কাছে দেখতে চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আগের হাসিনার আমল কিংবা তিনার তিনার মরহুমা যিনি বেগম জিয়া, তিনি বা তার আমলে তার আগে যারা আছে, একেবারে সকল সময়ের যে সিস্টেম গুলা ছিল, মানে সিস্টেম লসের যে ধারাবাহিকতা ছিল, সিস্টেম লসের সকল ধারাবাহিকতাকে তিনি ওভারটেক করে ফেলতেন। এটা তো হতে পারে না। আপনি সব জায়গায় আপনার দলের কতগুলো অযোগ্য লোকের প্রশাসক দিয়ে দিবেন, কেন? দলের বাইরে যোগ্য লোক কি নাই? আপনি একদিনের মধ্যে গোটা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় দলীয়করণ করে ফেলবেন, কেন রে ভাই? আওয়ামী লীগও তো দলীয়করণ করেছে, হ্যাঁ পর্যায়ক্রমে করেছে। দেখা গেছে তার দলের একটা যোগ্য লোক আছে, আর একটা পাশাপাশি বিএনপির যোগ্য লোক আছে, ওই বিএনপির লোকটাকে বাদ দিয়ে তার দলের লোক দিয়ে দিয়েছে। এটা করেছে। এটা বাংলাদেশে একদিনে বন্ধ হয়ে যাবে এটা আমরা আশাও করি না, বিএনপির কাছে আমরা আশা করি না। হবে, কিন্তু একদিনে আপনি পরিবর্তন করবেন কি রে ভাই? বাংলাদেশে এতগুলা বিশ্ববিদ্যালয়ের সব ভিসি অযোগ্য হয়ে গেল, একদিনের ভিতরে সব অযোগ্য হয়ে গেল, আর আপনারা সব যোগ্য লোক দিলেন। তো এইভাবে যদি আপনি যোগ্য লোকদেরকে বাদ দিয়ে দলীয়করণ করেন, আপনার ঝামেলা বাড়বে। অযোগ্য লোক কোথাও বসলে সে দুর্নীতি করবে, এটাই স্বাভাবিক। দুর্নীতি করাটা খুবই স্বাভাবিক। তো আমাদের একেবারে ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এরপরে তিনি এখন যে মানে কর্মসূচিগুলো হাত দিচ্ছেন, আপনি দেখেন আমাদের নিয়মিত খাল খননের আলাদা কর্মসূচি আছে, আমাদের নিয়মিত কি বলে যে আমাদের বিভিন্ন ভাতার অনেকগুলা কার্ড আগের থেকে আছে, কয়েক কোটি কার্ড চালু আছে বাংলাদেশে আগের থেকে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের জন্য বিভিন্ন কার্ড চালু আছে। তো এগুলার জন্য বাংলাদেশ সরকার তো কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর ব্যয় এমনিতেই করে। কিন্তু আপনি কি করলেন? আপনি 2000 কোটি টাকা শুধু হিসাব করার জন্য খরচ করে ফেললেন আপনার ওই কি কার্ড দিয়ে কিংবা ফ্যামিলি কার্ডের নামে। এই আপনারা আপনারা খাবেন না, আপনারা চুরি করবেন না, ডাকাতি করবেন না। না, আমি মামুন হোসেন হাবিবি এটা আপনাদের কাছে আশা করি না। আমি জানি আপনারা খাবেন, কিন্তু ব্যাপার হলো
দেশটাকে একটু সোজা করেন, হাসিনার মতো খাইয়েন না, দেশটাকে ভালো থাকতে দেন, জানমালের নিরাপত্তা দেন, আপনারা দুর্নীতিটা একটু কম করেন, অন্তত আগের চেয়ে ভালো করেন, তাইলে আমরা অন্তত আপনাদের পক্ষে আমরা কথা বলতে পারবো, আপনাদের জন্য দোয়া করতে পারবো। কিন্তু আপনারা যে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা বসেছেন, যদিও কতক্ষণ ক্রেডিট নেন, কতক্ষণ আবার অস্বীকার করেন, আপনারা তো ডাবল স্ট্যান্ডার্ড, কতক্ষণ পক্ষের বলেন, কতক্ষণ টোটালি অস্বীকার করেন, যাই হোক, কিন্তু দিন শেষে এটা সত্য, এই হাসিনার পতন না হলে তো আর আপনারা আসতেন না। এই পতনের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এতগুলা জীবনের দিকে আপনারা তাকালেন না, আপনাদের চোখ দিয়ে পানি আসে না, বরং কেউ কেউ এখন জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করছে। তো আপনারা এগুলোর সমাধান কেমনে করবেন? বিরোধী দলকে আপনারা দায় দিয়ে দিচ্ছেন। পৃথিবীর কোন দেশের হিস্ট্রি এমন আছে যে বিরোধী দলকে এভাবে দায় দেয়? আচ্ছা, আপনি দেখেন তো, আপনার মা যখন দেশ চালিয়েছে কিংবা শেখ হাসিনা যখন দেশ চালিয়েছে, বিরোধী দল কি করেছিল? কত হরতাল, অবরোধ, ভাঙচুর, তারপরে আরো কত রকমের কত কি তারা করেছে। বর্তমান যে বিরোধী দল আছে, এই বিরোধী দল একখান ভদ্র বৈধ বিরোধী দল, তারা এই পর্যন্ত কোন ধরনের ভাঙচুর, তারপরে কোন ধরনের মেতর মানে ধরার মতো কিছু না। দেশব্যাপী একটা বড় দল দুই একটা অকারেন্স হতে পারে ভিন্ন, এটা সব দলের হতে পারে, কিন্তু বড় অঙ্কে তারা এখন পর্যন্ত কোনো হরতাল দেয়নি, বড় অঙ্কে কোনো মারামারি, কাটাকাটি, সহিংসতা কিছুই করেনি। দুই একটা শান্তিপূর্ণ আন্দোলন করে ছোটখাটো, তাও এগুলো মেজর না, এতে করে দেশের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এখন এরকম বিরোধী দল যারা বলে যে আমরা আপনাদের প্রশংসা করবো এবং প্রশংসা করে, আমি দেখেছি মাননীয় বিরোধী দলীয় প্রধান যিনি, দলের প্রধান যিনি, তিনি সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করে, এবং আমি এটাও দেখেছি মাননীয় স্পিকার বিরোধী দল এবং সরকারি দল দুই দলের প্রধানের প্রশংসা করে। এটা আমার ভালো সাইন মনে হয়েছে, এটা ভালো দিক। কিন্তু ব্যাপার হলো যেখানে আপনাকে বিরোধী দল সহযোগিতা করছে, আপনারা বিরোধী দলকে দোষ দিচ্ছেন কিভাবে? বিরোধী দল কোথাও দুর্নীতি করেনি, বিরোধী দল কোথাও পরিবেশ নষ্ট করেনি, বিরোধী দল কোথাও আপনাদের কি বলে যে উপরে হামলে পড়েনি, কোথাও আপনাদের রাস্তা বন্ধ করে দেয়নি। তাহলে সেই জায়গায় আপনারা বিরোধী দলকে দোষ দিয়ে এভাবে দায় এড়ানো যাবে না, বরং মানুষের কাছে আপনারা, মানুষ যখন তিতা হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, একটা সময় মানুষ খুশি উঠবে, এতে করে আপনাদের গদি নড়ে চড়ে যেতে পারে। আমি বলবো, যেহেতু বিরোধী দলীয় নেতা আহ্বান করেছে, স্পিকারকে তিনি সরাসরি ফোন দিয়েছে যে আসেন আপনি জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকেন, আমরা এটা আলোচনা করি, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে বিদ্যুতের সমস্যা, আরো অনেক বিষয়, এগুলা অবস্থা খুব খারাপ। আমি গত কয়েকদিন আগে পিনাকি দাদার একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছেন এই সমস্যার সমাধানের জন্য 2 মাস সময় লাগবে। আমরা এই সেক্টর গুলাকে যদি প্রাইভেট সেকশনে যদি দিয়ে দেই, একটা নীতিমালা করে দেই, তারাই এই যে আপনি তেলের অভাবে আপনি আপনারা কি বলে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলা চালাইতে পারতেছেন না, তারাই সেটার যোগান দিবে এবং তাদেরকে একটা নীতিমালা করে দেন, সে আলোকে তারা গ্রাহক থেকে টাকা নিবে। আমরা তো টাকা দিয়েছি, কারোর তো বিদ্যুতের বিল বাকি নেই, তাহলে আমাদের এভাবে লক্ষ কোটি টাকা পর্যন্ত বাকি হয়ে যায়, 20,000 50,000 কোটি বাকি হয়ে যায়, কিভাবে বাকি হয়? তার মানে মাঝখানে অনেক কিছু ঘটেছে। এই ঘটাগুলা যদি আপনি বন্ধ করে দেন, আপনি যদি আপনি প্রাইভেট সেকশনকে এইভাবে দিয়ে দেন, বিশ্বস্ত জায়গায় নীতিমালা করে বিদেশি কোম্পানিকে দিয়ে দেন, আবার তারা মন চাই মতো রেট বসাতে পারবে না, মানে একটা নীতিমালা করে যদি আপনি তাদেরকে জবাবদিহিতার মানে মধ্যে এনে যদি আপনি বিদেশি কোম্পানি, দেশি প্রাইভেট কোম্পানিকে আপনি দিয়ে দিতে পারেন, তখন দেখবেন আপনি যেটা হবে সেটা হলো তারা তাদের ব্যবসার জন্যই কিন্তু তারা তাদের গ্রিড লাইন চালু রাখবে এবং জনগণ তাদের টাকা পরিশোধ করে দিবে। জনগণ তো কখনোই বিদ্যুৎ বিল বাকি রাখে না, আর এখন প্রিপেড তো আগে পরিশোধ করে। তাহলে আপনি এই যে সংকট বলতেছে, তেলের সংকট, টাকার সংকট, এগুলোর জন্য হচ্ছে না, এই সংকট গুলা সহজে কেটে যাবে। এবং বিদেশি কিছু কোম্পানিকে যদি আমরা এটার সাথে ইনভলভ করতে পারি, এতে করে একটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে এই, আপনি বিদেশ থেকে যে আমদানি রপ্তানির ব্যাপারটা, ডলারের যে সংকটটা, এই সমস্যাটাও তারা অনেকটা সমাধান করে দিতে পারবে। তাহলে আমাদের এটা নিয়ে প্যারাটা যথেষ্ট কম নিতে পারবো এবং গ্রাহক পর্যায়ে যে একটা বিরক্তিকর পরিবেশ, আপনি বিদ্যুৎ চালাইলে যা বিল আসে, আজকে 2 মাস বিদ্যুৎ না চালাইয়া তার চেয়ে বেশি বিল আসে। এই যে গ্রাহকের এই অবস্থাটা, আপনি যদি বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেন, যেমন স্টিম কোম্পানিগুলো আপনি দেখবেন 10 পয়সা কমাইয়া অফার ঘোষণা করে দেয়, 20 পয়সা কমাইয়া অফার ঘোষণা করে দেয়। যখন দেখবে আপনি লাইন এখন যা আছে সবই থাকবে, শুধুমাত্র কোম্পানির নাম মানে নামটা পরিবর্তন হবে, এই সিস্টেম যদি আপনি করে দেন, বিভিন্ন দেশে এটা আছে, তাহলে এতে করে কি হবে দেখবেন, আপনি এক্স কোম্পানি তারা বলবে যে বিদ্যুৎ প্রতি ইউনিট আমরা 10 টাকা করে দিব, ওয়াই কোম্পানি গিয়া বলবে আমরা 9.5 টাকা করে দিব, তারপরে জেড কোম্পানি গিয়া বলবে না আমরা 8 টাকা করে দিব। দেখবেন গ্রাহকও সুবিধা পাবে, ব্যবসাও ভালো হবে, আমাদের কলকারখানা চলবে, সব ঠিক থাকবে। কিন্তু এখন আমরা এই বিদ্যুৎ যাওয়াতে আমরা কি শুধুমাত্র টকশো করছি, আমরা কি শুধুমাত্র নিজেরা পার্সোনাল বিপদে আছি? আপনারা বাংলাদেশ যেই, আপনারা জেনে থাক, অনেকে জানেন না হয়তো বিষয়টা, বাংলাদেশ যে সোর্স গুলো থেকে সবচাইতে বেশি বিদেশি ডলার কামাই করে, ফরেন রেমিটেন্স যেখান থেকে আমাদের আসে,
সেই জায়গাগুলো থেকে মধ্যে অন্যতম হলো আমাদের আপনার গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস সেকশনে হ্যাঁ, শেষ করছি। এই কথাটা বলে শেষ করছি। গার্মেন্টস সেক্টরের অবস্থা খুব দুরবস্থা। এটা নিয়ে আলোচনাও নাই, কেউ পর্যালোচনা করে না। অথচ আমাদের কিন্তু আমাদের যে বৈদেশিক আয় সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনি অনেক গার্মেন্টস কোম্পানি বন্ধ হচ্ছে। অলরেডি হয়েছে। যেগুলো আছে প্রতিনিয়ত কর্মী ছাঁটাই করছে। যেগুলো আছে তাদের হাতে কাজ নাই। যেগুলো আছে তাদের হাতে কোনো ওভারটাইম নাই। আমি এটা জানি তার কারণ হচ্ছে আমার বাসা হলো আশুলিয়া। এ এলাকা আমার বাসার ডানে, বাঁয়ে, সামনে, পিছনে চতুর্দিকে গার্মেন্টস। এবং এখানে আমার কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে আমার এটা জাস্ট মানে সার্ভে করার খুব সুযোগ আছে যে বহু গার্ডিয়ান তারা এই ঢাকা ছেড়ে বাড়ি করে চলে যাচ্ছে, গ্রামে চলে যাচ্ছে। তার কারণ কি? গার্মেন্টস গুলা বন্ধ হয়ে যাচ্ছে, বেতন চালাতে পারছে না, কর্মী ছাঁটাই করছে। আমাদের সমস্যা কি শুধু বিদ্যুৎ? সমস্যা কি এক জায়গায়? বিদ্যুতের জন্য আমাদের গার্মেন্টস শিল্প নষ্ট হয়ে যাচ্ছে, বিদ্যুতের জন্য প্রতিটা দ্রব্যমূল্যের বাজারের দাম বাড়ছে। তো এগুলা তারা কাদা ছোড়াছুড়ি করলে নিজের মানে পায়ের তলা থেকে একসময় মাটি জুড়ে যাবে। বরং বিরোধী দলীয় নেতা যেভাবে ডেকেছে, আসেন বসেন কথা বলে সমাধান করেন, কর্মীদেরকে একটু অন্তত আপনারা কন্ট্রোল করেন, কর্মীদের দুর্নীতির লাগাম টানেন, না হলে মানুষ কিন্তু চরম বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যদি আলোচনার মাধ্যমে সুরা করে তাহলে আমার মনে হয় দেশ এগিয়ে যাবে। আমরা বিএনপির জন্য শুভ কামনা করি, বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাক, দেশ উন্নয়ন হোক, দেশের মানুষ স্বাধীনতা নিরাপত্তা পাক, এটা আমরা কামনা করি। ধন্যবাদ।